গল্পটি আমেরিকার একটি শহর থেকে শুরু হয়, যেখানে এক রাতে কিছু মুখোশধারী গুন্ডা শহরের বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষকে অপহরণ করে। কিছুক্ষণ পর লিয়া নামের এক মেয়ের চোখ খুলে যায় এবং সে দেখে সে একটি অচেনা ঘরে আছে। তার পাশে বিছানায় একটি অচেনা লোক ঘুমিয়েছিল। সে কিছু বুঝতে না পেরে ঘরের দরজা খুলে কাউকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। তখন সে নিজেই চারপাশ পরীক্ষা করতে বেরিয়ে পড়ে। পাশের ঘরে গিয়ে দেখে আরও দুইজন লোক বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন লিয়া ঘর থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু শীঘ্রই সে টের পায় যে মেন দরজাটি বন্ধ আছে এবং তা বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছে। তখনই সে বুঝতে পারে যে কেউ তাদের বন্দি করেছে। এই ভাবনায় লিয়ার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবুও সে পালানোর উপায় খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু সব জানালা ও দরজা সিমেন্ট দিয়ে বন্ধ করা ছিল। এটি দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে ফাদার ডাফি নামের একজন ব্যক্তি লিয়াকে জাগিয়ে তোলে। এরই মধ্যে যে নামের এক পুলিশ অফিসার সেখানে থাকা সবাইকে আশ্বস্ত করে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, লিয়া শুধু বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখন লিয়া দেখে সে ছাড়া সেখানে আরও 6জন লোক উপস্থিত আছে। হঠাৎ একটি স্পিকারের মাধ্যমে একটি রহস্যময় কণ্ঠ ভেসে আসে, যা সবাইকে আতঙ্কিত করে তোলে। সেই কণ্ঠের পরিচয় ছিল ওয়াচার, এবং সে জানায় যে তাদের সবাইকে অপহরণ করে এখানে আনা হয়েছে। ওয়াচার বলে সে তাদের সবাইকে একটি পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবে, কিন্তু এটি বিজ্ঞান বা গবেষণার জন্য নয়, শুধুমাত্র আনন্দের জন্য। সে জানায় পুরো বাংলোতে 70টি ক্যামেরা এবং মাইক্রোফোন বসানো আছে, যার মাধ্যমে সে তাদের প্রতিটি পদক্ষেপ খেয়াল করবে। সবচেয়ে বড় কথা, শেষ পর্যন্ত যে ব্যক্তি জীবিত থাকবে সে $5 মিলিয়ন, অর্থাৎ 43 কোটি টাকা পুরস্কার হিসাবে পাবে। এটি শুনে সবাই অবাক হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। তারা ভাবতে থাকে এটি হয়তো একটি বাজে রসিকতা, কিন্তু যে বলে আমার মনে হচ্ছে এটি একটি খেলা, এবং সে তার পিস্তল বের করে দেখায়। সে বলে যখন ওয়াচার আমাদের অপহরণ করেছিল তখন সে আমার পিস্তল নেয়নি, এর মানে সে চায় যে কেউ এখানে বেঁচে থাকুক। তখন সোনা বলে তোমার কাছে পিস্তল আছে বলে তুমি অন্যদের ভয় দেখাতে পারবে না। কিন্তু এই কথাবার্তার মাঝে ফাদার ডাফি ও ফ্রান্সিস এসে দুজনকে থামিয়ে দেয়। ফ্রান্সিস বলে ওয়াচার আমাদেরকে একে অপরকে হত্যা করতে দেখতে চায়, যে এতে সম্মত হয়, কিন্তু সে বলে আমাদের সবাইকে মিলে পালানোর উপায় খুঁজতে হবে, কারণ এটা সম্ভব যে বিজয়ী ব্যক্তিকেও ওয়াচার শেষ পর্যন্ত মেরে ফেলবে। এরপর যে সবাইকে একটি টেবিল তুলে দরজা ভাঙতে বলে, যাতে তারা এখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। এতে সবাই হতাশ হয়ে পড়ে। তবে যে সহজে হাল ছাড়ার লোক নয়, সে বন্দুক বের করে জানালার দিকে গুলি চালায়, কিন্তু সেটি সিমেন্টের দেওয়ালে আঘাত করে আবার ফিরে আসে। এরপর যে সবাইকে আলাদা আলাদা দিকে গিয়ে পালানোর রাস্তা খুঁজতে বলে। কিছুক্ষণ পর যে বেসমেন্টে পৌঁছে দেখে যে মাটিটা একটু নরম আছে। সে দ্রুত একটি ইস্পাতের রড দিয়ে খুঁড়াখুঁড়ি শুরু করে, কিন্তু তাড়াতাড়ি সে বুঝতে পারে যে মাটির নিচে একটি মোটা ধাতুর স্তর রয়েছে, অর্থাৎ এখান থেকে বের হওয়া সম্ভব নয়। অন্যদিকে সোনা দেখে ক্লেয়ার সবাইকে সাহায্য করার পরিবর্তে ড্রিঙ্কস করছে। তখন তারা দুজন ঝগড়া শুরু করে এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। ঠিক সেই মুহূর্তে যে এসে ক্লেয়ারের হাত থেকে গ্লাস কেড়ে নেয় এবং বাকি সব মদ একটি লকারে তালাবদ্ধ করে রেখে দেয়। সে বলে এখান থেকে বের হওয়ার জন্য আমাদের সজাগ থাকতে হবে, মদের নেশায় ডুবে থাকলে চলবে না। এরপর কিছু খেলোয়াড় $5 মিলিয়ন পুরস্কার নিয়ে আলোচনা করতে থাকে, কারণ তাদের প্রত্যেকেরই এই টাকার খুব প্রয়োজন ছিল। কিন্তু ফাদার ডাফি এর সম্পূর্ণ বিরোধী ছিল, কারণ এই টাকার জন্য তারা একে অপরকে হত্যার কথা ভাবছে। যে এই মতের পক্ষে ছিল এবং সে শপথ করে যে সে কাউকে একে অপরের প্রাণ নিতে দেবে না। হঠাৎ তাদের কিচেন থেকে একটি অদ্ভুত আওয়াজ আসে। তারা সেখানে গিয়ে দেখে একটি মেশিন থেকে তাদের জন্য খাবার এসেছে, কিন্তু খাবার তালিকায় কেবল চিকেন ও আলু ছিল। অন্য কোনো উপায় না থাকায় তারা খাবারটি সমান ভাগে ভাগ করে খাওয়ার সিদ্ধান্ত নেয়। যে সবার নিজের নিজের অংশ নিতে বলে, কিন্তু এলবি লোভে একটি সম্পূর্ণ প্লেট ভরে নেয়। এতে যে রেগে গিয়ে তার হাত থেকে খাবার কেড়ে নেয়। খাবার খাওয়ার সময় সোনা জানায় যে সে একজন ড্রাগ ডিলার এবং তার পায়ে একটি মনিটর বাঁধা রয়েছে। সে প্যারোলে বাইরে আছে, কিন্তু বাড়ির বাইরে যেতে পারবে না। সে বলে যদি আমি বাংলা থেকে শীঘ্রই না বের হই তবে জেল কর্তৃপক্ষ মনে করবে আমি পালিয়ে গেছি এবং আমাকে আবার জেলে যেতে হবে। এটি শুনে ফাদার ডাফি বলে এটা তো ভালো খবর, পুলিশ নিশ্চয়ই তোমার লোকেশন ট্রেস করার চেষ্টা করবে এবং আমাদের উদ্ধার করতে পারবে। ডিনারের পর যে ও ফাদার ডাফি লটারির পদ্ধতিতে সবার জন্য রুম ভাগ করে। ক্লেয়ার ও সোনার একসঙ্গে থাকার পালা আসে, কিন্তু তারা দুজন একে অপরকে ঘৃণা করত। যে বলে ফয়সাল্লা হয়ে গেছে, এখন কিছু পরিবর্তন করা যাবে না।
রাতে সোনা চুপি চুপি ক্লেয়ারের পার্স খুঁজতে থাকে। সে ক্লেয়ারের বিলাসবহুল জীবন দেখে হিংসায় জ্বলে ওঠে, কারণ সে নিজে ড্রাগ বিক্রি করে কোনো রকমে জীবন চালাচ্ছিল। কিন্তু এর আগেই ক্লেয়ার বাথরুম থেকে বেরিয়ে আসে এবং চিৎকার করে ওঠে, আমার জিনিস কেন দেখছো? অন্যদিকে ফ্রান্সিস ও সিনথিয়ার রুমে ফ্রান্সিস আবারও বলে, আমি যে করেই হোক $5 মিলিয়ন জিততে চাই। কিন্তু সিনথিয়া একমত নয়, কারণ সে জানে এর মানে অন্যদের প্রাণ নিতে হবে। পরের দিন ভোরে সবাই যখন ঘুমাচ্ছিল, একজন মুখোশধারী ব্যক্তি জে ও লিয়ার ঘরে ঢুকে পড়ে এবং জের বন্দুক চুরি করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই জে জেগে ওঠে এবং চোরের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এই আওয়াজে লিয়াও জেগে ওঠে, কিন্তু হঠাৎ চোর জেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, যার ফলে জে ও লিয়া তার মুখ দেখতে পারে না। এই গোলমাল শুনে সব খেলোয়াড় হল রুমে ছুটে আসে। তখন যে বন্দুক উঁচিয়ে সবার দিকে তাক করে এবং চিৎকার করে বলে, তোমাদের মধ্যেই কেউ চোর। ফ্রান্সিস ও ম্যাক্স সন্দেহ করে এলভিকে, কিন্তু এটি শুনে এলভি খেপে যায়, কারণ সবাই তাকে দোষী বানানোর চেষ্টা করছিল। এরপর ফ্রান্সিস ও ম্যাক্স নিজেদের মধ্যে ফরাসি ভাষায় কথা বলতে শুরু করে। ক্লেয়ার সন্দেহ করতে থাকে যে তারা গোপনে কোনো পরিকল্পনা করছে। এলবি চিৎকার করে বলে, ইংরেজিতে কথা বল, যাতে সবাই বুঝতে পারে। আবার সবাই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। ফাদার ডাফি তাদের মধ্যে আসে এবং বলে, সবাই নিজেদের শত্রুতা ভুলে শান্ত হও। অবশেষে সবাই নিজের রুমে ফিরে যায়, কিন্তু যে তখনও হল রুমে দাঁড়িয়েছিল। সে দৃঢ় কণ্ঠে বলে, এখানে কারো প্রতি নরম মনোভাব দেখালে চলবে না, কারণ যে কারোর মন পরিবর্তন হতে পারে, কারণ টাকা ছিল প্রচুর। কিন্তু ফাদার ডাফি তাকে এখনও মানবতায় বিশ্বাস রাখতে বলেছিলেন। কিছুক্ষণ পর বাইরে থেকে কিছু শব্দ শোনা গেল। তখন যে মনে করলো যে পুলিশ সোনাকে খুঁজতে সেখানে এসেছে। সবাই কোনো সময় নষ্ট না করে প্রধান দরজার দিকে দৌড় দিল এবং প্রাণপণে সেটি ভাঙার চেষ্টা করতে লাগলো। এই সময় যে ছাদে একটি গুলি চালালো, যাতে বাইরে থাকা পুলিশের দৃষ্টি তাদের দিকে আকৃষ্ট হয়। অন্যদিকে বাকিরা চিৎকার করে সাহায্যের জন্য ডাকছিল, আর ফ্রান্সিস দূরে বসে তাদের দেখে হাসছিল। শেষ পর্যন্ত সবাই ক্লান্ত হয়ে কান্নায় ভেঙে পড়ল, কারণ তাদের শেষ আশা শেষ হয়ে যাচ্ছিল। তখন জের মন নরম হয়ে গেল এবং সে তার পকেট থেকে লকারের চাবি বের করলো, যাতে সে মদ খেতে পায়। সে মদ খেয়ে যেন তার মন হালকা করতে পারে। পরে যখন লিয়া বাথরুমের দিকে যাচ্ছিল, হঠাৎ ফ্রান্সিস তার সামনে এসে ফ্লার্ট করতে লাগলো, কিন্তু লিয়া তাতে আগ্রহী ছিল না এবং সে ফ্রান্সিসকে মনে করিয়ে দিল যে তার স্ত্রীও রয়েছে, সেও এই বাড়িতেই আছে। এটি শুনে ফ্রান্সিস তার ঘরের বাথরুমে চলে গেল এবং একটি মদের বোতল কাপড়ে মুড়ে ভেঙে ফেলল। তারপর সে একটি ধারালো কাঁচের টুকরো বের করলো এবং বাকিগুলো টয়লেট ট্যাঙ্কে লুকিয়ে রাখলো। এরপর ফ্রান্সিস লিভিং রুমে সিনথিয়ার কাছে গেল, কিন্তু সেখানে দেখে এলবি সিনথিয়ার কাছাকাছি আসার চেষ্টা করছিল। এটি দেখে সে রেগে গেল, কিন্তু সিনথিয়া বলল যে তারা শুধু মজা করছিল। তবুও ফ্রান্সিস রেগে গিয়ে তাদের দুজনকে অপমান করতে লাগলো। তার কথায় এলবিরও রাগ বেড়ে গেল এবং সে ফ্রান্সিসকে ধাক্কা দিল, যার ফলে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। এলবি শারীরিকভাবে ফ্রান্সিসের চেয়ে শক্তিশালী ছিল, তাই সিনথিয়া ভয় পেয়ে গেল এবং তাদের থামানোর চেষ্টা করলো। কিন্তু এলবি এতটাই রেগে গিয়েছিল যে সিনথিয়াকেও ধাক্কা দিল, ফলে তার মাথা ব্যালকনি রেলিংয়ে আঘাত করলো এবং এই আঘাত এতটাই গুরুতর ছিল যে সে সঙ্গে সঙ্গেই মারা গেল। এটি দেখে ফ্রান্সিস ও বাকিরা আতঙ্কিত হয়ে গেল। এখন এলবির অপরাধের শাস্তি হিসাবে যে তাকে তার ঘরে বন্দি করে দিল। এলবি তার কাজের জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো এবং জেকে দরজা খুলতে বলল, কিন্তু যে তাকে কোনোভাবেই ক্ষমা করতে রাজি ছিল না। তারা সবাই এই অজানা বাংলোতে আটকে পড়েছিল, তাই সিনথিয়ার শেষ কাজ করার কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত তার দেহ একটি চাদর দিয়ে ঢেকে বেসমেন্টে রেখে দিল। কিছুক্ষণ পর যে সবার জন্য খাবার আনলো, কিন্তু এইবার খাবারের পরিমাণ আরও কম ছিল, কারণ ওয়াচার চেয়েছিল যে তারা খাবার নিয়েও লড়াই করুক। এলবি যখন শুনল যে খাবার এসেছে, তখন সে তার অংশ চাইতে লাগলো। তাকে না খাওয়া দেখে ফাদার ডাফির খুব খারাপ লাগলো, কিন্তু যে বলল যে একজন অপরাধীর এটাই শাস্তি। এলবির অনবরত চিৎকারে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল, তাই লিয়া তার নিজের অংশের খাবার এলবিকে দিয়ে দিল। যদিও এটি জের ইচ্ছার বিরুদ্ধে ছিল, তবুও সে রাজি হয়ে দরজা খুলল এবং এলবিকে একটি ছোট আলু দিল। এতে এলবি প্রচণ্ড রেগে গেল। এরপর যে টেবিলে ফিরে এলো, কিন্তু বুঝতে পারলো যে ফাদার ডাফি সেখানে নেই। তখন সে আন্দাজ করলো ফাদার ডাফি হয়তো এলবিকে আবারও খাবার দিতে গেছে, তাই সে দ্রুত এলবির ঘরের দিকে দৌড় দিল। তার সন্দেহ সত্যি হলো, ফাদার দরজা খুলে এলবিকে মুক্ত করে দিয়েছিল। এলবি এতটাই রাগে ফুঁসছিল যে সে বাইরে বেরিয়ে স্টিলের রড দিয়ে জেকে নির্মমভাবে মারতে লাগলো, যতক্ষণ না জের মৃত্যু হয়। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই এলবি তার ভুল বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ফাদার ডাফি জেকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। মৃত্যুর আগে যে তার বন্দুক ফাদার ডাফির হাতে দিয়ে দেয়, কারণ সে শুধুমাত্র ফাদার ডাফির ওপরই বিশ্বাস করত। পরের রাতে বেঁচে থাকা 7 জন খেলোয়াড় দেখতে পায় আজ মেশিনে আরও বেশি খাবার এসেছে এবং সঙ্গে একটি নোটও ছিল।
তোমরা ওয়াচারকে ভালো মজা দিয়েছো। ফ্রান্সিস দ্রুত অনেক খাবার তুলে নেয়। ফাদার ডাফি তাকে বাধা দিলে সে বলে, আমি এলবির পুরস্কার নিচ্ছি, কারণ সেই তো জেকে হত্যা করেছে। এরপর সে এলবির রুমে যায়। এলবি ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে ফ্রান্সিস প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু ফ্রান্সিস মুচকে হেসে বলে, না, আমি তোমার খাবার নিয়ে এসেছি। এলবি আরও বেশি দুঃখ প্রকাশ করে এবং ফ্রান্সিসের কাছে সিনথিয়াকে মারার জন্য ক্ষমা চায়। কিন্তু ফ্রান্সিস বলে, কোনো ব্যাপার না, দুর্ঘটনা হতেই পারে। অন্যদিকে ম্যাক্স চুপচাপ এক কোণে বসে লুকিয়ে প্রচুর খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর ফাদার ডাফি ও লিয়া এলবিকে তার রুমে দেখতে এলো, কিন্তু যা দেখলো তাতে তাদের পা মাটি থেকে সরে গেল। এলবির মৃতদেহ পাকার সাথে ঝুলছিল, কিন্তু লিয়া নিশ্চিত ছিল যে এলবি আত্মহত্যা করেনি। তারপর ফাদার ডাফি সবাইকে হলে ডেকে জিজ্ঞাসা শুরু করে। সোনা ফ্রান্সিসকে দোষারোপ করে, কারণ সেই এলবির কাছে শেষবার খাবার নিয়ে গিয়েছিল। ফ্রান্সিস অস্বীকার করলেও সবাই ফাদার ডাফির ওপর চাপ দেয় তাকে শাস্তি দিতে। রাতে ফ্রান্সিস একা বসে সিনথিয়ার লিপস্টিক পরে নিজেকে নগ্ন করে নাচতে শুরু করে, যেন সে একদম পাগল হয়ে গেছে। অন্যদিকে সোনা আবার ক্লেয়ারের ব্যাগ খুঁজতে থাকে এবং একটি দামি নেকলেস পায়। সোনা এটি পরীক্ষা করে দেখছিল, ঠিক তখনই ক্লেয়ার তাকে হাতে নাতে ধরে ফেলে। তারা দুজনে একে অপরের বিরুদ্ধে চিৎকার করতে থাকে। হঠাৎ ক্লেয়ার রেগে গিয়ে সোনাকে সজোরে চড় মারে। এই ঘটনার পর ক্লেয়ার পেছন থেকে সোনার গলায় পেঁচ দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে ফ্রান্সিস লিয়ার বাথরুমে পৌঁছে গেল, যেখানে লিয়া তখন মুখ ধুচ্ছিল। এই সুযোগে ফ্রান্সিস দেওয়াল থেকে একটি ল্যাম্প তুলে তা বেসিনে ভেঙে ফেলল, যার ফলে লিয়া বিদ্যুতের প্রচণ্ড ঝটকা খেল। ওদিকে রান্নাঘরে ফাদার ডাফি ম্যাক্সকে বলল যে বেঁচে থাকার জন্য তাদের একসঙ্গে কাজ করতে হবে, কারণ সে শুধু ম্যাক্স এবং লিয়ার ওপরই বিশ্বাস করত। কিন্তু ম্যাক্স জিজ্ঞাসা করলো, এর বদলে আমি কি পাবো? ফাদার ডাফি তাকে অতিরিক্ত খাবার দিতে অস্বীকার করলো, কারণ এটি অন্য খেলোয়াড়দের প্রতি অন্যায় হতো। কিন্তু যখন ম্যাক্স তার কথা না শুনে প্রচুর খাবার খেতে শুরু করলো, তখন ফাদার ডাফি বাধ্য হয়ে তার মাথায় বন্দুক তাক করলো। এখন ফাদার ম্যাক্সকে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু হলওয়েতে পৌঁছাতেই তারা দেখলো যে সোনার ঘরের দরজাটা খোলা আছে। ফাদার ডাফি ভেতর ঢুকে দেখলো এবং অবাক হয়ে গেল, কারণ মেঝেতে সোনার মৃতদেহ পড়েছিল। ক্লেয়ার মিথ্যা বলল যে সোনা তাকে মারার হুমকি দিয়েছিল, কিন্তু ফাদার ডাফি তাকে বন্দি করার সিদ্ধান্ত নিল। ক্লেয়ারকে বাইরে পাঠানোর পর ফাদার ডাফি লিয়ার ঘরের দিকে গেল, কারণ তিনি লিয়াকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। সেখানে গিয়ে দেখলেন লিয়া বাথরুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তিনি মনে করলেন লিয়া মারা গেছে এবং এই ধাক্কা সামলে ওঠার আগেই ক্লেয়ার সুযোগ বুঝে পালিয়ে গেল। সন্ধ্যা হতেই ফ্রান্সিস ফাদার ডাফিকে খুঁজতে লাগলো, কারণ তখন রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। কিন্তু সে দেখলো যে ফাদার ডাফি লিয়ার মৃত্যুর শোকে ডুবে আছে। তখনই ফ্রান্সিস নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে উঠল, দেখুন স্যার, আমি একবারে নির্দোষ, আমি কিছু করিনি, এর মৃত্যু আমার হাতে হয়নি। কিন্তু ফাদার ডাফি তার মিথ্যা কথা বুঝতে পারছিল। ফাদার তাকে ধিক্কার জানিয়ে বলল, তুই টাকার লোভে পাগল হয়ে গেছিস আর মানুষদের প্রাণ নিতে শুরু করেছিস। এরপর ফাদার ডাফি বন্দুক বের করে ফ্রান্সিসকে হুমকি দিল, কিন্তু ফ্রান্সিস নিশ্চিত ছিল যে ফাদার কখনো গুলি চালাবে না, কারণ গুলি চালানো তার নীতির বিরুদ্ধে। তাই সে ফাদারকে রাগাতে শুরু করলো, যেন ফাদার বাধ্য হয়ে গুলি চালায়। অবশেষে বিরক্ত হয়ে ফাদার গুলি চালালো, কিন্তু ফ্রান্সিস মারা গেল না, সে আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে গেল। এই সময় লিয়ার চোখ খুললো এবং সে জ্ঞান ফিরে পেল। সে এই সমস্ত ঘটনা নিজের চোখে সামনে দেখছিল, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ছিল ফ্রান্সিসের ঘর। সে ভয়ে বাথরুমের দিকে সরে গেল, কিন্তু সেখানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে টয়লেটের ঢাকনা ফেলে দিল। তখন সে সেখানে লুকোনো কাঁচের টুকরোগুলি খুঁজে পেল, যা ফ্রান্সিস আগে লুকিয়ে রেখেছিল। এদিকে ফাদার ডাফি ক্লেয়ারকে খুঁজতে বেরোলো, কিন্তু দেখলো যে ম্যাক্স তাকে বন্দি করে রেখেছে। ফাদার তাকে ক্লেয়ারকে ছেড়ে দিতে বলল, কিন্তু ম্যাক্স রাজি হলো না। তার ধারণা ছিল ক্লেয়ার বেঁচে থাকলে তার সব খাবার খেয়ে ফেলবে। অবশেষে ম্যাক্স যখন ক্লেয়ারকে হত্যা করতে চলেছিল, তখন ফাদার ডাফি বাধ্য হয়ে তাকে গুলি করলো। কিছুক্ষণ পর ফাদার ডাফি তার এই কাজের জন্য দুঃখ প্রকাশ করলো এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইল। কিন্তু তিনি বুঝতে পারলেন না যে ফ্রান্সিস পেছনে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই ফ্রান্সিস কাঁচের টুকরো দিয়ে ফাদারের পিঠে আঘাত করলো। এরপর সে বন্দুক তুলে ক্লেয়ারকে গুলি করে হত্যা করলো এবং ফাদার ডাফিকেও হত্যা করলো। এখন ফ্রান্সিস ভাবল যে বাড়িতে সে একাই বেঁচে আছে, অর্থাৎ এই খেলার একমাত্র বিজয়ী সেই। আনন্দে আত্মহারা হয়ে সে তার বিজয় উদযাপন করতে লাগলো। তারপর সে ওয়াচারের কাছে নিজের পুরস্কারের টাকা চাইতে লাগলো, কিন্তু তখন হঠাৎ লিয়া ভুলবশত টয়লেটের ঢাকনাটি ভেঙে ফেলল, যার শব্দে ফ্রান্সিস বুঝতে পারল যে বাড়িতে সে একা নয়। সে দ্রুত শব্দের উৎসের দিকে দৌড়ে গেল এবং দেখলো যে লিয়া তার ঘরের বাইরে বেরিয়ে এসেছে। লিয়াকে জীবিত দেখে সে অবাক হয়ে গেল। লিয়া তার হাত থেকে বাঁচার জন্য বাড়ির সবচেয়ে দূরের ঘরের বিছানা নিচে লুকিয়ে পড়ল।
কিন্তু খুব শীঘ্রই ফ্রান্সিস থেকে খুঁজে পেল এবং তার অসহায়তা দেখে মজা পেতে লাগলো। এরপর সে লিয়াকে টেনে বের করার চেষ্টা করলো, কিন্তু লিয়া সহজে হার মানার পাত্রী ছিল না। সে টয়লেট ট্যাঙ্ক থেকে লুকোনো কাঁচের টুকরো নিয়ে ফ্রান্সিসের পায়ে ঢুকিয়ে দিল। এরপর সে দৌড়ে ওপরতলায় গিয়ে লুকোনোর চেষ্টা করলো, কিন্তু ফ্রান্সিস তাকে খুঁজে বের করলো। হঠাৎ ফ্রান্সিস তার উপর ঝাঁপিয়ে পড়লো, যার ফলে দুজনেই ব্যালকনি থেকে পড়ে ডাইনিং টেবিলের উপর এসে পড়লো। কিন্তু এবার লিয়া ফ্রান্সিসের উপরে ছিল এবং তার হাতে ধরা কাঁচের টুকরো সোজা ফ্রান্সিসের বুকে ঢুকে গিয়েছিল। অবশেষে চাইলেও না চাইতে লিয়া ফ্রান্সিসকে হত্যা করেছিল, কিন্তু বিজয়ের আনন্দের পরিবর্তে সে কান্নায় ভেঙে পড়ল, কারণ সে একজনের প্রাণ নিয়েছিল। এরপর হঠাৎ করেই মেন দরজাটি নিজে থেকে খুলে গেল এবং লিয়া এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন সে দেখলো একটি ব্যাগ ভর্তি টাকা রাখা আছে, যা সে পুরস্কার হিসাবে সংগ্রহ করলো। কিন্তু দরজা বেরোতেই সে দেখতে পেল বাড়ির অন্য পাশে আরও 4 জন বিজয়ী বসে আছে। তারাও তাদের ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেখানে ছিল। তাদের দেখে লিয়া থমকে গেল, কারণ সে বুঝতে পারলো যে এই খেলা এখনো শেষ হয়নি। এইভাবেই গল্পটি এখানে শেষ হয়ে যায়।